ম্যাডাম, আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনার যদি অসুবিধা না থাকে তাহলে আপনি আমাকে বিয়ে করতে পারেন। সকলের সামনে সাগর এই কথাটা বলে উঠল তার অফিসের ম্যাডামকে। কি হয়েছে আপনারা বুঝতে পারলেন না তো? চলুন দেখে আসি কি হয়েছে। রাত প্রায় 1টা, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে জান্নাত, কারণ তার গাড়িটা খারাপ হয়ে গেছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা গাড়িও পেল না। রাগে জান্নাত বলতে লাগলো, গাড়িটাও এমন সময়ে খারাপ হয়েছে, আবার ফোনেও চার্জ শেষ হয়ে গেছে। আজকে আমার কপালটাই খারাপ। কি করব, আশেপাশে তো কোনো গাড়িও পাচ্ছি না যে হেল্প নিব। এই সকল কিছু ভাবতেছে জান্নাত। প্রায় 20 মিনিট দাঁড়িয়ে থাকার পর হঠাৎই দেখতে পেল একটা বাইক তার দিকে এগিয়ে আসতেছে। জান্নাত বাইকটাকে ইশারা করে থামালো। এদিকে ছেলেটা জান্নাতের দিকে কেমন যেন করে তাকিয়ে আছে। আসলে জান্নাত একটা কালো শাড়ি পরে আছে, দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। জান্নাতের নাভিটা দেখা যাচ্ছে। জান্নাত সেই দিকে খেয়াল না করে ছেলেটাকে বলতে লাগলো, ভাইয়া আমাকে একটু হেল্প করবেন? আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, ফোনের ব্যাটারি চার্জ শেষ। এত রাতে এখানে কাউকে পাচ্ছি না, আপনি যদি আমাকে একটু 3 রাস্তার মোড়ে নামিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। অবশ্যই, একটা মেয়ে বিপদে পড়েছে, এত রাতে আমি তাকে হেল্প করব না তো কি করে হয়। আপনি আমার বাইকের পেছনে ওঠেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত রাতে আমাকে সাহায্য করার জন্য। ধন্যবাদ দিতে হবে না, আজকে ভালোভাবে ধরে বসবেন। জান্নাত ছেলেটাকে ভালোভাবে ধরে বসলো। এদিকে ছেলেটা বাইক স্টার্ট দিয়ে চালাতে লাগলো। বেশ কিছু দূর যাওয়ার পর ছেলেটা অন্য রাস্তা দিয়ে যাইতেছে। এটা দেখে জান্নাত বলতে লাগলো, কি ব্যাপার ভাইয়া, এটা তো ওই রাস্তা না, আপনি এই রাস্তা দিয়ে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে নামিয়ে দেন, আমি এখানে নেমে যাব। সামনের রাস্তাটা বন্ধ করে রেখেছে, আসলে বৃষ্টি হয়েছিল তো পানি জমে আছে হাঁটু সমান, এর জন্য ওই দিক বন্ধ করে রেখেছে। চিন্তা করবেন না, এই দিক দিয়ে গেলে হয়তো 5 মিনিট দেরি হবে, চলে আসবো। আপনি আমাকে এখানে নামিয়ে দেন, আমি হেঁটে হেঁটে চলে যেতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ। জান্নাত ছেলেটাকে ধন্যবাদ দিয়ে যেই বাইক থেকে নেমে যাবে, এমন সময় ছেলেটা তার ব্যাগের ভেতর থেকে একটা পিস্তল বের করে জান্নাতের দিকে ইশারা করে বলতে লাগলো, চুপচাপ বাইকে বসে থাক, না হলে কিন্তু এই পিস্তলটা দেখছিস তো গুলি করে মেরে ফেলবো। এত রাতে কেউ বাঁচাতে আসবে না এখানে তোকে। এখন কিন্তু আমি চিৎকার করব, আপনি প্লিজ আমাকে ছেড়ে দেন। আপনার যত টাকা লাগে আমি আপনাকে দিতে রাজি আছি, তবুও আপনি আমার কিছু করবেন না। তোর মতো এত সুন্দরী মাল যদি এত রাতে বাহিরে ঘোরাঘুরি করে তাহলে কার না স্বাদ নিতে মন চাইবে বলতো। আজকে তোর শরীরের স্বাদ নিয়েই ছাড়বো আমি। প্লিজ ভাইয়া এমন করবেন না, আমাকে ছেড়ে দিন। আবার বেশি কথা বলতেছিস, বলিস না, চুপচাপ বসে থাক, না হলে কিন্তু এখন সত্যি সত্যি আমি গুলি করে দেব। জান্নাত অনেক চেষ্টা করলো ছেলেটার কাছ থেকে বাঁচার জন্য, কিন্তু বাঁচতে পারে নাই। ছেলেটা জান্নাতকে নিয়ে চলে আসলো একটা ভাঙা বাড়ির ভেতরে। জান্নাত ছেলেটার কাছ থেকে ছুটে যাওয়ার অনেক চেষ্টা করতেছে, কিন্তু ছেলেটা বারবার ধাক্কা দিয়ে এই জান্নাতকে নিচে ফেলে দিচ্ছে। আমি আপনার 2টা পায়ে পড়তেছি, প্লিজ ভাইয়া আমার কিছু ক্ষতি করবেন না। আমি কারো কাছে কিছু বলবো না, আপনার যত টাকা লাগে আমি আপনাকে দিতে রাজি আছি। টাকা দিয়ে কি করব? তোর মতো এত সুন্দর মাল পেয়ে ছেড়ে দিব নাকি আমি? এত সহজ না, আমি তোকে ছাড়বো না। আজকে তোর শরীরের স্বাদ আমি নিয়েই ছাড়বো। এই বলে ছেলেটা জান্নাতের শাড়ি ধরে টানতে লাগলো, কিন্তু জান্নাত কোনোভাবেই তার শাড়িটা খুলতেছে না। বেশ কিছুক্ষণ পর ছেলেটা চোরাচুরি করে জান্নাতের শাড়িটা খুলে ফেললো। জান্নাতের পরনে ছায়া আর ব্লাউজ পরা। জান্নাত যে ছেলেটাকে ধাক্কা দিয়ে বাহিরে চলে যেতে যাবে, এমন সময় ছেলেটা জান্নাতকে জড়িয়ে ধরে জান্নাতের ঘাড়ে কামড় বসিয়ে দিল। বিভিন্ন জায়গায় কামড় দিতেছে আর হাতাহাতি করতেছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর জান্নাত হাল ছেড়ে দিল। অনেক চেষ্টা করেছিল সে নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু সে নিজেকে বাঁচাতে পারে নাই। এদিকে ছেলেটা জান্নাতের ব্লাউজ আর ছায়া খুলে ফেলে দিল। দীর্ঘ 2 ঘন্টা শারীরিক সম্পর্ক করার পর ছেলেটা জান্নাতকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, বেশ কড়া মাল তুই, তোর সাথে শারীরিক সম্পর্ক করে বেশ মজা পেয়েছি। এই না, তোর কাপড়গুলো পরে নে, তোকে তোর জায়গা মতো নামিয়ে দিয়ে আমি আমার বাসায় যাব। জান্নাত কোনো রকম উঠে কাপড়গুলো পরে নিল। আসলে যেই জায়গাটা নিয়ে এসেছে
ওই জায়গার আশেপাশে কোনো বাড়ি ঘর নেই যে চিৎকার করলে আশেপাশের মানুষ শুনতে পাবে। জান্নাত কাপড়গুলো পরে তার ফোনটা ব্যাগে নিয়ে চলে আসলো বাইরে। ছেলেটার বাইকের পেছনে বসে পড়তেই ছেলেটা চলে গেল ওইখান থেকে 3 রাস্তার মোড়ে। জান্নাতকে নামিয়ে দিয়ে বলতে লাগলো, আরেকদিন যদি তোকে পাই রাস্তায়, তাহলে একদিনের জন্য না, পুরো 1 মাসের জন্য আদর করব। তুই হেব্বি একটা মাল। এই বলে চলে গেল ছেলেটা। এদিকে জান্নাত কান্নায় ভেঙে পড়ল। সকাল হতেই জান্নাত একটা অটো নিয়ে চলে গেল বাসায়। কলিং বেল দিতেই জান্নাতের আম্মু এসে দরজা খুলে দিল। জান্নাতের এমন অবস্থা দেখে বলতে লাগলো, কি রে মা, তোর এই অবস্থা কে করেছে? ঘাড়ে কামড়, মুখে কামড়, কি হলো? কথা বলছিস না কেন? জান্নাত কিছু না বলে সোজা হেঁটে চলে গেল তার রুমে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর জান্নাত মনে মনে সিদ্ধান্ত নিল, এই জীবন রেখে আর কি করব? বাইরের মানুষ যদি জানতে পারে আমি ধর্ষিত হয়েছি, তাহলে আব্বু আম্মুর মুখে চুনকালি পড়বে। তার আগেই আমি আত্মহত্যা করি। এই বলে জান্নাত আত্মহত্যা করতে যাবে এমন সময় জান্নাতের রুমে প্রবেশ করলো জান্নাতের আব্বু। জান্নাত শাড়িটা ফ্যানের সাথে পেঁচাচ্ছিল। এমন সময় জান্নাতের আব্বু এসে ধরে ফেললো জান্নাতকে, আর বলতে লাগলো, জান্নাত, কি হচ্ছে এসব? তুই আত্মহত্যা করতে যাচ্ছিলি কেন? আব্বু আমাকে ছেড়ে দাও। যেখানে আমি নিজেকে সেভ করতে পারি নাই, ওইখানে আমি বেঁচে থেকে কি করব? আমি ধর্ষণের শিকার হয়েছি গতকালকে রাতে। তাহলে আমি এই জীবন রেখে কি করব বলো? জান্নাতের মুখে এমন কথা শুনে জান্নাতের আব্বু জান্নাতকে হাত ছেড়ে দিয়ে 2 পা পিছিয়ে গেল। কি করবে বুঝে উঠতে পারছে না। এদিকে জান্নাতের আম্মু জান্নাতের মুখে এমন কথা শুনে ঠায় দাঁড়িয়ে রইল ওইখানে। বেশ কিছুক্ষণ পর জান্নাতের আব্বু বলতে লাগলো, তোর কিছুই হবে না, তুই এখানে চুপচাপ বস, আমি তোর বিয়ের ব্যবস্থা করতেছি। জান্নাতের আম্মু, জান্নাতের দিকে খেয়াল রাখবে, আমি আসতেছি। এই বলে জান্নাতের আব্বু চলে আসলো নিচে। তার ফোনটা বের করে ফোন দিলেও সাগরকে। এদিকে সাগর অফিসের জন্য রেডি হচ্ছিল। এমন সময় তার বসের ফোন পেয়ে ফোনটা রিসিভ করতেই তার বস বলতে লাগলো, সাগর, তুমি কোথায় আছো? এখনই আমার বাসায় আসো, তোমার সাথে জরুরি কথা আছে। ঠিক আছে স্যার, আমি আসতেছি। এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে রেডি হয়ে চলে গেল জান্নাতের বাড়ি। কলিং বেল দিতেই জান্নাতের আম্মু এসে দরজা খুলে দিল। সাগর ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল জান্নাত সোফায় বসে আছে। তার মুখে আঁচড়ের দাগ, তার ঘাড়ে কামড়ের দাগ, এসব দেখে সাগর বলতে লাগলো, স্যার, ম্যাডামের কি হয়েছে? ওনার শরীরের এমন অবস্থা কেন? সাগর, তোমার সাথে আমার কথা আছে, তুমি আমার সাথে আসো আমার রুমে। সাগরকে টানতে টানতে জান্নাতের আব্বু নিয়ে চলে গেল তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে ড্রয়ার থেকে টাকা বের করতে লাগলো। বিছানার উপরে সব টাকা রেখে দিয়ে বলতে লাগলো, সাগর প্লিজ, তুমি আমার মেয়েকে বিয়ে করো, তোমার যা কিছু লাগবে আমি সব কিছু দিয়ে দিব, তবুও তুমি আমার মেয়েকে বিয়ে করো। এই টাকাগুলো তুমি নিয়ে যাও। স্যার, কি হয়েছে আগে আমাকে খুলে বলেন, এরপর আমি সিদ্ধান্ত নিতেছি বিয়ে করব নাকি বিয়ে করব না। জান্নাতের আব্বু সবকিছু খুলে বলল সাগরকে। সবকিছু শোনার পর সাগর মূর্তির মতো দাঁড়িয়ে রইল। সাগর কি বলবে বুঝে উঠতে পারছে না। প্রায় 10 মিনিট মূর্তির মতো দাঁড়িয়ে থাকার পর সাগর বলতে লাগলো, স্যার, আমি একটু আব্বু আম্মুর সাথে কথা বলতে চাই। আপনি নিচে যান, আমি আব্বু আম্মুর সাথে কথা বলতেছি। আর এসব টাকা যেখানে ছিল সেখানে রেখে দেন, আমার এসব দরকার নেই। এই বলে সাগর চলে আসলো ছাদে। তার পকেট থেকে ফোনটা বের করে তারা আম্মুকে ফোন দিল। বেশ কিছুক্ষণ পর সাগরের আম্মু ফোনটা রিসিভ করতেই সাগর বলতে লাগলো, আম্মু, আপনাদের সাথে কিছু কথা ছিল, যদি অনুমতি দেন তাহলে আমি কথাগুলো বলতে পারতাম। কি বলবি বাবা, বল। আম্মু, আমি আমার বসের মেয়েকে বিয়ে করতেছি এখন। আপনারা কিছু মনে করবেন না, মেয়েটা খুব ভালো। বাবা, তোর যেহেতু পছন্দ আছে তুই বিয়ে কর, আমরা বাধা দেব না, কারণ তোর পছন্দই আমার পছন্দ। বিয়ে করে বৌমাকে আমাদের বাসায় নিয়ে আয়। ধন্যবাদ আম্মু। আচ্ছা, এখন রাখলাম, আমি একটু পর ফোন দিতেছি আবার। এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে চলে গেল নিচে। গিয়ে দেখে জান্নাত আর জান্নাতের আব্বু আম্মু বসে আছে সোফায়। সাগর জান্নাতের আব্বুর পাশে বসতে বসতে বলতে লাগলো, স্যার, আমি ম্যাডামকে বিয়ে করতে রাজি আছি। আপনি কাজী ডাকেন, এখনই বিয়ে করব আমি। সাগর, তুমি
এটা করবে না, এই বলে দিলাম। আমি ধর্ষিতা। সমাজের কেউ যদি জানতে পারে এইসব, যে তুমি একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করেছো, তাহলে তোমার মান সম্মান কোথায় গিয়ে পৌঁছাবে বুঝতে পারছো? প্লিজ তুমি আমাকে বিয়ে করো না। ম্যাডাম, আমি যা করি তা ভেবে চিন্তা করি, আপনি এত চিন্তা করতেছেন কেন? আল্লাহ যেটা করে ভালোর জন্য করে। স্যার, আপনি কাজীটাকে আনেন। আর ম্যাডাম, আমার সাথে যদি কোনো কথা বলতে চান তাহলে বলতে পারেন। দেখো সাগর, আমাকে বিয়ে করলে তুমি কিছুই পাবে না। না তো সুখ পাবে, না তো কোনো কিছু পাবে। টাকা দিয়ে সবকিছু হয় না সাগর, এটা তোমার বুঝতে হবে। ম্যাডাম, আমি আপনার আব্বুর একটা টাকাও নিব না। আমি যেটা একবার সিদ্ধান্ত নেই ওইটা করি। এখন যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আপনাকে বিয়ে করব, সো আপনাকেই বিয়ে করব। সাগর, তুমি বোঝার চেষ্টা করো, আমি ধর্ষিতা। যে কোনো সময় আমাকে ধর্ষণের ভিডিওটা ভাইরাল করে দিতে পারে। যদি কেউ দেখতে পারে আশেপাশের লোক, তাহলে কি হবে বুঝতে পারছো? তার আগে আমি গলায় দড়ি দিয়ে ঝুলে যাই, এটা অনেক ভালো হবে। এসব কথা বলেন কেন ম্যাডাম? আর কোনোদিন এসব কথা বলবেন না। আমি আপনার গালে হাত তুলতে চাই নাই, আপনার এসব কথা শুনে হাত তুলতে বাধ্য হয়েছি। আমাকে ক্ষমা করবেন। আর যদি ভিডিওটা ভাইরাল হয়ে যায় ওইটার ব্যবস্থা আমি পরে করব। এখন যেহেতু বলেছি বিয়ে করব আপনাকে, সো বিয়ে করব। সাগর, জান্নাত এবং জান্নাতের আম্মু বসে আছে। প্রায় 2 ঘন্টা পর জান্নাতের আব্বু কাজী নিয়ে আসলো। সোফায় বসে আছে কাজী এবং বাকি সবাই। কাজী সাহেব সকল কিছু লেখালেখি শেষ করে বলতে লাগলো, মা, তুমি যদি সাগরকে স্বামী হিসেবে কবুল করতে চাও তাহলে 3 বার কবুল বলো। জান্নাত কিছুক্ষণ চুপ থেকে সাগরের দিকে তাকাতেই সাগর ইশারা করলো কবুল বলার জন্য। জান্নাত কবুল বলে ফেললো। সাগর আর জান্নাতের বিয়েটা হয়ে গেল। কাজী তার টাকা নিয়ে চলে গেল। তোমরা বসো, আমি তোমাদের জন্য রান্না করতেছি। সাগর বাবা, আজকের অফিসে যেতে হবে না। জান্নাত, সাগরকে নিয়ে তোর রুমে যা। জান্নাত সাগরকে নিয়ে চলে গেল তার রুমে। রুমের ভেতরে প্রবেশ করতেই জান্নাত সাগরকে বলতে লাগলো, আপনি এটা একদম ঠিক করলেন না। আমাকে বিয়ে করলেন কিভাবে আপনি? আমি তো আমার সতীত্ব হারিয়ে ফেলেছি। আপনাকে এতবার বারণ করার পরও আপনি আমাকে বিয়ে করেছেন। দেখুন, আমি এত কথা শুনতে চাই না। আপনাকে বিয়ে করেছি, এখন আপনি আমার বউ। যান, ফ্রেশ হয়ে আসেন। ফ্রেশ হয়ে এসে মুখে ওষুধ লাগিয়ে নেন, মুখের অবস্থা খারাপ করে দিয়েছে। জান্নাত সাগরের দিকে এক পলক তাকিয়ে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে জান্নাত তার মুখে এবং ঘাড়ে মলম লাগিয়ে নিল। মলম লাগানো শেষ হতেই জান্নাত সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি যদি আর একটা বিয়ে করতে চান তাহলে করতে পারেন, আমি বাধা দিব না। আমি আপনাকে সুখী দেখতে চাই। জীবনে মানুষ একবার বিয়ে করে যদি সে সুখী না থাকে এরপর আরেকটা বিয়ে করে। আমি যদি কখনো মনে করি আমি সুখী না, তাহলে আমি আরেকটা বিয়ে করব। আপনি এখন ঘুমান, আপনার ঘুমানোর দরকার। সাগর তার ল্যাপটপটা নিয়ে বসে পড়ল সোফায়। বেশ কিছুক্ষণ পর সাগর আশেপাশে সিসিটিভি ফুটেজ দেখতে লাগলো। মেইন রোডে সিসিটিভি ফুটেজে দেখতে পেল একটা ছেলে বাইক নিয়ে আসতেছে। জান্নাতের সামনে দাঁড়িয়ে জান্নাতকে হেল্প করেছে। এরপর কি হয়েছে আপনারা তো জানেন। সাগর বাইকের নাম্বারটা নোট করে ফোন দিল তার বন্ধু মাসুমকে। মাসুম হচ্ছে এই থানার এসআই। সাগরের কল পেয়ে মাসুম কলটা রিসিভ করলো আর বলতে লাগলো, কিরে সাগর, অনেকদিন পর কল দিলি। আগে তো প্রতিদিন কল দিতি, এখন আর কল দিস না। অন্যের অফিসে চাকরি করি, বুঝিস তো, তেমন সময় পাই না। এর জন্য আর মেসেজ দিতে পারি না তোকে, বা ফোন করতে পারি না। তোর একটা সাহায্য দরকার ছিল। আমি তোকে একটা বাইকের নাম্বার দিতেছি। এই নাম্বারটা কার নামে রেজিস্ট্রেশন করা এবং কোথায় আছে বাইক আমাকে একটু জানাতে পারবি? হ্যাঁ, জানাতে পারবো, কিন্তু কিসের জন্য আমাকে একটু বল। আমিও শুনি যদি আমি কোনো হেল্প করতে পারি তোর। তোর সাথে দেখা করে সব কিছু বলবো। এখন তুই একটু খোঁজ খবর নিয়ে দেখ কার নামে রেজিস্ট্রেশন করা এবং কালকে রাতে কে নিয়ে গিয়েছিল বাইকটা। আচ্ছা, আমাকে 1 ঘন্টা সময় দিয়ে আমি তোকে 1 ঘন্টা পর ফোন দিতেছি, খোঁজ খবর নিয়ে দেখতেছি। যদি পুলিশ তাকে ধরে আনার জন্য, তাহলে ধরে আনতে পারবো। না, তোরে আনতে হবে না। যখন দরকার হবে তখন আমি নিজেই তাকে নিয়ে আসব।
তোকে যেটা বলেছি শুধু সেটা কর। রাখলাম এখন। এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে চলে আসলো নিচে। এসে দেখে তার শ্বশুর বসে বসে টিভি দেখতেছে। সাগরকে দেখে দাঁড়িয়ে গেল। এটা দেখে সাগর বলতে লাগলো, দাঁড়াতে হবে না আব্বু, বসেন। আমি তো এখন আপনার মেয়ের জামাই, তাই বলে কি এভাবে দাঁড়িয়ে সম্মান করতে হবে? আমি খোঁজ খবর নিতেছি কালকে রাতে জান্নাতের এরকম অবস্থা কে করেছে। তাকে আমি এমন শাস্তি দিব সে কোনোদিন ভুলবে না শাস্তির কথা। সাগর তার শ্বশুরের সাথে কথা বলতে লাগলো। এদিকে জান্নাত ঘুমিয়ে আছে। শরীরটা প্রায় ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হবে নাই বা কেন? কালকে রাতে ছেলেটা যেভাবে ইচ্ছে করে সেভাবে শারীরিক সম্পর্ক করেছে জান্নাতের সাথে। সাগর বসে বসে টিভি দেখতেছে আর কথা বলতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে মাসুম ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে মাসুম বলতে লাগলো, সাগর, এই বাইকটা তো আমার অফিসের একজন কনস্টেবলের, নাম হচ্ছে মেহেদি। তার সাথে কথা বলবি নাকি? না, তার সাথে কথা বলবো না। তুই যদি পারিস মেহেদির একটা ছবি তুলে আমাকে পাঠা, আর বলবি না কেন ছবি তুলেছিস। ঠিক আছে, আমি 5 মিনিট পর পাঠাচ্ছি। এই বলে মাসুম ফোনটা কেটে দিয়ে চলে গেল মেহেদির কাছে। মেহেদির পাশে দাঁড়িয়ে বলতে লাগলো, মেহেদি, চলো দুজন একটা ছবি তুলি। সবার সাথে ছবি তুলতেছি স্যার। আমাকে ফোন দিয়েছিল, বলেছে যে যে কোনো সময় ট্রান্সফার হয়ে যেতে পারে আমার, এর জন্য তোমাদের সাথে ছবি তুলতেছি। স্যার, আপনি চলে যাবেন আমাদের রেখে? আমার খুব কষ্ট পাবো। আপনি যায়েন না প্লিজ। উপর মহলে আমি আবেদন করেছি, দেখি ওনারা কি বলে। যদি বলে যাইতে তাহলে আমাকে যেতে হবে। আচ্ছা, আমি আমার কেবিনে গেলাম। ঠিক আছে স্যার, যান তাহলে। মাসুম চলে গেল তার কেবিনে। সাগরকে ছবিটা পাঠিয়ে দিল। এদিকে সাগর চলে আসলো রুমে। এসে দেখে জান্নাত ঘুম থেকে উঠে গেছে। জান্নাতকে ছবিটা দেখাতেই জান্নাত বলতে লাগলো, আপনার ফোনে এই ছেলেটার ছবি কোথা থেকে আসলো? এই ছেলেটা কালকে রাতে আমাকে ধর্ষণ করেছে। ভালোভাবে ছবিটা দেখে বলেন, এই ছেলেটাই ছিল তো নাকি অন্যজন ছিল? হ্যাঁ, এই ছেলেটা ছিল। আচ্ছা চলেন এখন নিচে গিয়ে খাওয়া দাওয়া করে নিই, আবার আপনাকে নিয়ে আমাদের বাসায় যেতে হবে। আর শোনেন, আম্মু যদি জিজ্ঞেস করে এগুলো দাগ কিসের, তাহলে আপনি বলবেন যে পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন। আর ঘাড়ের কামড়ের দেখাবেন না। যদি দেখে ফেলে তাহলে আমার কথা বলবেন যে আমি কামড় দিয়েছি। ঠিক আছে, আপনি আমার জন্য এত কিছু করতেছেন। আপনি আমার বউ, আমি আপনার জন্য এটা করতেই পারি। সো চলেন, এখন সকালে খাওয়া দাওয়া করে আসি নাই, খুব ক্ষুধা লাগছে। সাগর আর জান্নাত চলে গেল নিচে। খাওয়া দাওয়া করে সাগর জান্নাতকে নিয়ে বিকেলের দিকে চলে আসলো তাদের বাসায়। জান্নাতকে রেখে সাগর চলে গেল একটা কফি শপে। বসে বসে কফি খাচ্ছে। এমন সময় মাসুম আর মেহেদি আসলো। মাসুম আর মেহেদি সাগরের সাথে বসে পড়লো। মাসুম বলতে লাগলো, মেহেদি, এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড সাগর। আমরা ছোট থেকে লেখাপড়া করে এতটুকু বড় হয়েছি, এখনো আমাদের বন্ধুত্বের মধ্যে ফাটল তৈরি হয় নাই। দোয়া করি স্যার আপনাদের বন্ধুত্বের মধ্যে কোনোদিন যাতে ফাটল না ধরে। আসলে এমন বন্ধু থাকা ভাগ্যর ব্যাপার। আচ্ছা মেহেদি, 748902, এটা তো তোমার বাইকের নাম্বার তাই না? হ্যাঁ, এটা তো আমার বাইকের নাম্বার। আপনি জানলেন কিভাবে? নিশ্চয়ই আপনি আমার পিছু করেন, তাই না? আমি তোমার পিছু করে কি করব? আসলে তোমার বাইক আমার কাছে অনেক পছন্দ হয়েছে। উপর থেকে দেখা যাচ্ছে, ওই দেখো নিচে। সাগর মেহেদিকে ইশারা করে দেখিয়ে দিল তার বাইকটা। মেহেদি তার বাইক নিয়ে বেশ গর্ববোধ করলো। খাওয়া শেষ হতেই সাগর তার পকেট থেকে ফোনটা বের করে জান্নাতের একটা ছবি দেখিয়ে বলতে লাগলো, মেহেদি, দেখো তো এই মেয়েটাকে চেনো কিনা? কালকে রাতে দেখা হয়েছিল বুঝি? না মানে, না স্যার। সত্যি সত্যি কথা বলো মেহেদি, না হলে কিন্তু আমি তোমাকে জেলের ভেতরে ঢুকিয়ে দিতে বাধ্য হব। হ্যাঁ স্যার, এই মেয়েটার সাথে আমার দেখা হয়েছিল। কেন স্যার, কি হয়েছে? মেয়েটাকে একা পেয়ে নির্জন এলাকায় গিয়ে মেয়েটাকে ধর্ষণ করেছো। তোমারও তো বাসায় মা বোন আছে, তাদেরকে যদি রাস্তায় এভাবে কেউ একা পেয়ে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করে তখন কেমন হবে? কালকে রাতে যে ধর্ষণ করেছিলে ওই ভিডিওটা কোথায়? আমি তো ওই ভিডিওটা 18+ সাইটে আপলোড করে দিয়েছি।
মনে হয় এখন অনেক মানুষ দেখে ফেলেছে এবং ডাউনলোড করে ফেলেছে। তাড়াতাড়ি ওই সাইটে ঢুকো, ভিডিওটা তাড়াতাড়ি ডিলিট করো। তোমার যে কি অবস্থা করব তুমি ভেবে পাবে না। মেহেদি তাড়াতাড়ি করে ভিডিওটা ডিলিট করে ফেললো। বেশ কিছুক্ষণ পর মেহেদি বলতে লাগলো, তোর বাড়িতে বউ বাচ্চা আছে, ওই মেয়ে তো এখনো বিয়ে করে নাই। তুই কিভাবে পারলি ওই মেয়ের জীবনটা নষ্ট করে দিতে? এতগুলো মানুষ ওই ভিডিওটা দেখেছে, হয়তো ডাউনলোড করেছে। এই ভিডিওটা যদি কোথাও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, তাহলে তোকে সবার সামনে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মারব। মাসুম, তুই ওর কি বিচার করবি কর। আর ওর 18+ সাইটে ঢুকে দেখ কতগুলো মেয়ের ভিডিও আছে। আশা করি অনেক ভিডিও পাবে। সে যেহেতু রাতে ঘুরে বেড়ায়, নিশ্চয়ই ভিডিও থাকবে তার কাছে। সাগর, তুই এখন বাসায় যা, আমি দেখতেছি এই শালার কি করা যায়। মেহেদি, চল আমার সাথে। আজকে তোকে 338 ডিগ্রি মার দিব, সব কথা বেরিয়ে আসবে মুখের ভেতর থেকে। এতদিন আমার আসল রূপ দেখিস নাই, আজকে আমার আসল রূপ দেখতে পারবি। এই বলে মাসুম মেহেদিকে নিয়ে চলে গেল থানায়। 14 শিখা জেলের ভেতরে ভরে মোটা একটা লাঠি দিয়ে পিটাতে লাগলো। বেশ কিছুক্ষণ পেটানোর পর মাসুম মেহেদির মুখ চেপে ধরে বলতে লাগলো, সত্যি করে বল, তুই আর কয়টা মেয়ের জীবন নষ্ট করেছিস সেইভাবে? তুই তো পুলিশ নামের কলঙ্ক। প্লিজ স্যার, আমাকে ছেড়ে দেন। আমি আর কখনোই এমন কাজ করব না। আমি 35 জনের মতো মেয়েকে ধর্ষণ করেছি এইভাবে। তুই মানুষ নাকি অন্য কিছু? 35 জন মেয়েকে ধর্ষণ করেছিস, আবার মুখে বলতেছিস আজকে তো তোকে উল্টো ঝুলিয়ে পেটাবো। জান্নাতের ভিডিও যদি একটা মানুষের চোখে পড়ে তাহলে তুই বুঝে নিস তোর এমন হাল করব, দৌড়াতে দৌড়াতে তুই নিচে ফাঁসির দড়িতে ঝুলবি। এই বলে মাসুম পেটাতে লাগলো মেহেদিকে। এদিকে সাগর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিল। এমন সময় একটা ছেলের মুখ থেকে শুনতে পেল, রাকিব নতুন ভিডিও এসেছে গ্রুপে, দেখেছিস নাকি? মেয়েটা কিন্তু আমাদের এলাকার। কি বলছিস আমাদের এই এলাকার? মানে নাম কি মেটার? নাম হচ্ছে জান্নাত। জান্নাত গ্রুপ অফ কোম্পানির মালিকের মেয়ে জান্নাত। ওই দিন তাকে দেখেছিলাম না, যে এই মেয়েটাকে তার ভিডিও কালকে রাতে পেয়েছি আমি। চল তাড়াতাড়ি করে ভাইরাল করি, আর ভিডিও দেখে মজা নেই। এই বলে রাকিব আর ছেলেটা ফোন থেকে গ্রুপে ঢুকতেই এমন সময় সাগর এসে সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, তোমার নাম তো রাকিব, আর তোমার নাম কি? আমার নাম হচ্ছে শুভ। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমাকে চিনতে পারবে কিছুক্ষণ পরে, তোমাদের সাথে কিছু কথা আছে। চলো আমার সাথে একটা রেস্টুরেন্টে বসে এরপর কথা বলি। আমরা আপনাকে চিনি না, আপনার সাথে কেন রেস্টুরেন্টে বসে কথা বলবো? আপনি এখান থেকে চলে যান, না হলে কিন্তু আমরা আপনাকে মার খাওয়াতে বাধ্য হব। আমি হচ্ছে একজন পুলিশ, নাম সাগর, এই থানার নতুন ওসি। স্যার, আপনি আমাদের কাছে এসেছেন কেন? আমরা কি করেছি? তোমরা কি করেছো তা জানতে পারবে কিছুক্ষণ পর। তার আগে বলো, এই ভিডিওগুলোকে তোমাদের দিয়েছে, আর কোথায় কোথায় পাচার করবে, এবং কার কার কাছে ভিডিওগুলো আছে? স্যার, এই ভিডিও তো আমাদের একটা বড় ভাই দিয়ে থাকে। আমরা বিভিন্ন গ্রুপে শেয়ার করলে আমাদের থেকে 500 টাকা করে দেয়, তাই আমরা শেয়ার করি। প্লিজ স্যার, বাসায় কিছু জানাবেন না? ঠিক আছে, বাসায় কিছু জানাবো না। তোমাদের যে ছেলেটা তোমাদের টাকা দেয় তার ফোন নাম্বার আছে বা তার ঠিকানা জানো নাকি? জি স্যার, তার ঠিকানা জানি। উনি হচ্ছে ফেরদৌস ভাই, সামনের বস্তিতে থাকে। ওনাকে আরও বেশি টাকা দেওয়া হয় এই ভিডিওগুলো শেয়ার করলে। আচ্ছা, ওনার কাছে আমাকে নিয়ে যাও। আর বলবে না কিন্তু আমি যে একজন পুলিশ অফিসার। ওনার কাছ থেকে সকল তথ্য নিয়ে এরপর বিচার করব। তবে তোমরা চিন্তা করো না, তোমাদের কিছুই করব না। ছেলে দুইটা নিয়ে যেতে লাগলো সাগরকে। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর চলে আসলো 3 জন ফেরদৌসের বাড়িতে। শুভ ফেরদৌসকে ডাকতে লাগলো, ফেরদৌস ভাই বাসায় আছেন নাকি? একটু বাইরে আসেন, আপনার সাথে কিছু কথা ছিল। কি রে, তোরা এই সময় এখানে কি করিস? আর ভিডিওটা ভাইরাল করে দিছিস তো? ওই মেয়েটার কাছ থেকে টাকা হাতিয়ে নিতে হবে অনেক। আর এই ছেলেটাকে? তোমাদের দুজনের ফোন আমার কাছে দিয়ে যাও, আর এই নাও আমার বাসার ঠিকানা। তোমরা 2 দিন পর আমার বাসায় চলে যাবে। আর ফেরদৌস ভাই, আপনার সাথে কিছু কথা ছিল, চলেন। আরে ভাই, আপনি কি? আপনাকে তো চিনলাম না।
আপনি বলতেছেন আমার সাথে কথা আছে? আগে আপনার পরিচয় দেন, এরপর কথা বলছি। আমি আপনার সাথে কাজ করতে চাই ভিডিও শেয়ারে। আমাকে রাখবেন। আমার কাছে বিভিন্ন গ্রুপ আছে, যেখানে অনেক লোক আছে। ওইখানে যদি ভিডিওটা ছেড়ে দেই তাহলে অনেক মানুষ দেখবে, এবং এই এলাকার একটা মেসেঞ্জার গ্রুপ আছে, ওইখানে দিলে তো আরও বেশি ভাইরাল হবে। কত টাকা নিবে তুমি ভিডিও শেয়ারের জন্য বলো? যতটা গ্রুপ শেয়ার করবে তুমি, তোমাকে আমি প্রত্যেকটা গ্রুপের জন্য 2000 করে টাকা দিব। যদি রাজি থাকো তাহলে বলতে পারো। আচ্ছা, আমি রাজি আছি, তবে আমার একটা কথা শুনতে হবে। এই কাজগুলো আর কে কে করে তাদের সবার সাথে আমার পরিচয় করিয়ে দিতে হবে, তাও আবার এখন। সবার সাথে পরিচিত হয়ে কি করবেন আপনি? তার চেয়ে ভালো আপনি আমার কাজ করেন, যত টাকা লাগবে আমি দিব। আচ্ছা, ওদের যে ভিডিওটা দিয়েছেন, এই ভিডিওটা আর কয়জনের কাছে আছে এবং কখন শেয়ার হবে বিভিন্ন গ্রুপে? আজকে রাতের ভিতরে সব জায়গায় শেয়ার হয়ে যাবে। কেন, তোমার কি দরকার? না, আমার কিছু দরকার না, এমনিতেই জিজ্ঞেস করলাম। তবে তোমাকে যেহেতু পেয়ে গেছি, বাকিদের পাইতে সমস্যা হবে না। চলো আমার সাথে। আপনার সাথে কোথায় যাব? আর সত্যি করে বলুন তো আপনি কে? আমি হচ্ছি তোর বাপ। তোরা এইভাবে মেয়েদের জীবন শেষ করে দিস। এখন থেকে আর কোনো মেয়ের জীবন শেষ হবে না, মনে রাখিস। এই বলে সাগর ফেরদৌসের শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো রাস্তায়। একটা সিএনজিতে করে চলে আসলো থানায়। সাগরের সাথে ফেরদৌসকে দেখে মাসুম বলতে লাগলো, কিরে সাগর, এই ছেলেটাকে আর এইভাবে শার্টের কলারে ধরে টেনে টেনে নিয়ে এসেছিস? মাসুমের কয়েকটা গ্রুপ আছে, ওরাই হচ্ছে ভিডিওগুলো ভাইরাল করে দেয় বিভিন্ন গ্রুপে। এই শালাকে এমনভাবে পেটাবি যাতে সব কথা বের করে, আর তাদের যে গ্রুপ আছে সবাইকে যাতে ডেকে নিয়ে আসে এখানে। আমি চাচ্ছি না জান্নাতের জীবনটা শেষ হয়ে যাক। চিন্তা করিস না, ওই যে সামনের দিকে তাকিয়ে দেখ, মেহেদিকে কিভাবে ঝুলিয়ে পিটিয়েছি, এখনো ঝুলন্ত অবস্থায় আছে। তার শাস্তি হওয়া দরকার। এই বলে মাসুম ফেরদৌসকে টানতে টানতে নিয়ে চলে গেল 14 শিখা জেলের ভেতর। ফেরদৌসকে উল্টো করে ঝুলিয়ে বলতে লাগলো, অনেক শখ মেয়েদের ভিডিও ভাইরাল করা, তাই না? আজকে সারা জীবনের মতো শখ মিটিয়ে দিব। এই বলে মাসুম পেটাতে লাগলো ফেরদৌসকে। বেশ কিছুক্ষণ পেটানোর পর ফেরদৌসকে বলতে লাগলো, স্যার প্লিজ আমাকে ছেড়ে দেন। আমার সাথে যারা যারা এই কাজে জড়িত আমি সবাইকে ফোন দিয়ে বলছি আসার জন্য। ওরা এখানে আসবে না, অন্য জায়গায় কথা বলেন, অন্য জায়গায় আসবে। স্যার প্লিজ আমাকে ছেড়ে দেন এবারের জন্য। ওদের মতো নরপিচাসদের ছেড়ে দিব না কখনোই। তোরা যদি আবার বাইরে যাস, আবার এরকম কাজ করবি, তার চাইতে জেলের ভিতর পৌঁছে মর। তোর সাথে আরো যারা কাজ করে তাদের ফোন দে, নাহলে কিন্তু খুব খারাপ হবে এখন। ফেরদৌস তাড়াতাড়ি করে তার গ্রুপদের ফোন দিল। ফোন দিয়ে বলল একটা কফি শপে আসার জন্য। বেশ কিছুক্ষণ পর তারা চলে আসলো। ফেরদৌস, সাগর আর মাসুম বসে আছে। এমন সময় তাদের সামনে এসে ছেলেগুলো বলতে লাগলো, কিরে ফিরদৌস, এত জরুরি ডাকলি যে? কোনো কাজ আছে নাকি? হ্যাঁ কাজ আছে, ওনারা তোর সাথে কথা বলবে। আর তোরা এখানে বস। আর মেয়েটার ভিডিওটা ভাইরাল করে দিছিস নাকি? না, মেয়েটার ভিডিও ভাইরাল করি নাই। আজকে রাতে সবার কাছে দিয়ে দেবো, কালকের মধ্যেই ভাইরাল হয়ে যাবে, চিন্তা করিস না। ভাইরাল করার বিষয়টা পরে আসি, তার আগে বলো তোমরা এরকম ভাবে কয়টা মেয়ের জীবন নষ্ট করেছ? কিরে ফিরদৌস, এই ছেলেটাকে এত বেশি কথা বলতেছে আমাদের মাঝে? কিরে তোর নাম কি? এত বেশি কথা বলতেছিস কেন? মন চাচ্ছে তো কানের নিচে দুটো দেই। আরে ভাই, আমার কানের নিচে দুইটা পরে দিতে পারবে, আগে আমার প্রশ্নের উত্তর দাও। কয়টা মেয়ের জীবন নষ্ট করেছো এইভাবে? কয়টা মেয়ের জীবন নষ্ট করেছি? এই ধরতে গেলে প্রায় 100 থেকে 200 জন মেয়ের জীবন নষ্ট করেছি। এখান থেকে প্রায় 35% মেয়েই আত্মহত্যা করেছে। আর বাকিদের কাছ থেকে আমরা অনেক টাকা নিয়েছি, টাকা নিয়েও ভিডিও ভাইরাল করে দিয়েছি। বাহ, এটা তো বেশ ভালো। টাকা নিয়ে আবার ভিডিও ভাইরাল করে দেওয়া। তোমাদেরকে কয়েকটা মেয়ের ভিডিও করতে দিব, করতে পারবে তো? করতে পারবো না মানে? বলেন কোন মেয়ের ভিডিও করতে হবে? এমনভাবে ভিডিও করবো যাতে মানুষ দেখতে আগ্রহ হয়। তাহলে তো আমার সাথে যেতে হবে তোমাদের। ফেরদৌস, সবাইকে নিয়ে চলো আমার সাথে। সাগর, তুইও আমার সাথে।
সবাইকে নিয়ে চলে আসলো একটা গাড়িতে। বেশ কিছুক্ষণের মধ্যে গাড়িটা চলে আসলো থানায়। এটা দেখে ছেলেগুলো বলতে লাগলো, রে ফিরদৌস, আমাদের থানায় এনেছে কেন? তুই আমাদের সাথে বাটপারি করলি? আমি কোনো বাটপারি করি নেই, ওনারা আমাকেও ধরে ফেলছে। এই দেখ আমার কি অবস্থা করেছে। ফেরদৌসের এমন অবস্থা দেখে ওরা যেই পালিয়ে যেতে চাইবে, এমন সময় মাসুম তার কোমর থেকে পিস্তলটা বের করে তাদের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, সোজা থানার ভেতরে যা, না হলে গুলি করতে বাধ্য হব। কিরে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, থানার ভেতরে যা। সবাই চলে গেল থানার ভেতরে। সবাই একসাথে দাঁড়িয়ে আছে। এদিকে মাসুম তার হাতে একটা মোটা লাঠি নিয়ে বলতে লাগলো, বেশ ভিডিও ভাইরাল করার শখ, তাই না? আজকে এমন ভাবে তোদের ভিডিও করে ভাইরাল করব, আর কোনোদিন কোনো মেরে ভিডিও ভাইরাল করার চিন্তাও করবে না। এই বলে মাসুম সবার কাছ থেকে ফোনগুলো নিয়ে নিল। ফোনগুলো নেওয়া শেষ হতেই মাসুম তাদেরকে উল্টো করে ঝুলিয়ে পেটাতে লাগলো। বেশ কিছুক্ষণ পেটানোর পর মাসুম বলতে লাগলো, তোদের গ্রুপের আর কে কে আছে বাইরে? তাড়াতাড়ি বল, না হলে কিন্তু তোদের আরো পেটাবো। এটা পেটাতে পেটাতে অজ্ঞান করে ফেলবো। আমাদের আর কেউ নেই, বাইরে আমরাই ছিলাম। আপনি প্লিজ আমাদের ছেড়ে দেন, আমরা আর কোনোদিন এই কাজগুলো করব না। তোদের বিশ্বাস করা যায় না, তোরা আবারও এই কাজ করবি টাকার জন্য। চোরকে সারাদিন ধরে মারলেও চোর সত্যি কথা বলে না। তোরা ভাবলি কি করে আমি তোদের কথা বিশ্বাস করব? এই বলে মাসুম আরো পেটাতে লাগলো। বেশ কিছুক্ষণ পেটানোর পর মাসুম বলতে লাগলো, সাগর, এই নে, তুই নিজের হাতে সবগুলো ভিডিও ডিলিট কর। আমি এইসব দেখতে পারবো না। জান্নাত যেহেতু তোর বউ, তাকে দেখার অধিকার আছে। এইখানে তো শুধু জান্নাতের ভিডিও না, আরও অনেক ভিডিও আছে, বাকিগুলোও ডিলিট করে দিব নাকি? হ্যাঁ, সকল কিছু ডিলিট করে দে, যাতে কোনো ভিডিও না থাকে। সাগর ফোন থেকে সকল ভিডিও ডিলিট করে ফোন রিসেট মেরে দিল, যাতে কোনো কিছু না থাকে। রাত 9টায় সাগর বাসায় ফিরল। কলিং বেল দিতেই জান্নাত এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, সে বিকেলে বের হয়েছেন, সারাদিন কোথায় ছিলেন? আর এখন আসার সময় হয়েছে। আপনার ভিডিও যারা ভাইরাল করতে চেয়েছিল তাদের ধরে ফেলেছি, এর জন্য সারাদিন বাসায় আসতে পারি নাই। সাগরের কথা শুনে সাগরের আম্মু বলতে লাগলো, কি যে সাগর জান্নাতের কিসের ভিডিও ভাইরাল করে দেবে? আর তুই কিসের কথা বলতেছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। পেছন থেকে সাগরের আম্মুর কথায় দুজন চমকে উঠলো আর বলতে লাগলো, জান্নাত একটা ভিডিও বানিয়েছিল, ওইটাই জিজ্ঞেস করছিল কখন ভিডিও আপলোড দিলে ভাইরাল হবে। ও আচ্ছা, যা ফ্রেশ হয়ে আয়, বাইরে থেকে এসেছিস। জান্নাত মা, তুমি খাবার টেবিলে বসো, আমি সবাইকে খাবার দিতেছি। ঠিক আছে আম্মু, আমি খাবার টেবিলে বসতেছি, আপনি খাবার দেন সবাইকে। জান্নাত খাবার টেবিলে বসে পড়তেই তার শাশুড়ি আম্মু সবার জন্য খাবার রেডি করে বসে রইল। বেশ কিছুক্ষণ পর সবাই খাওয়া দাওয়া করে গল্প করতেছে। এমন সময় সাগরের আম্মু বলতে লাগলো, সাগর, জান্নাতকে নিয়ে রুমে যা, রাত অনেক হয়েছে। কালকে তো মনে হয় আবার অফিসে যাবি দুজন। হ্যাঁ আম্মু, কালকে আবার অফিসে যাব, আমাকে সকাল সকাল একটু ডেকে দিও তো। এই বলে সাগর আর জান্নাত চলে গেল রুমে। দরজাটা লাগিয়ে দিল সাগর, বিছানার এক পাশে শুয়ে পড়ল। এমন সব জান্নাত এসে সাগরের পাশে শুয়ে পড়তেই সাগর জান্নাতকে জড়িয়ে ধরল। জান্নাতের শরীর কেঁপে উঠল। এটা দেখে সাগর বলতে লাগলো, চিন্তা করবেন না, আমি আপনার সাথে এখন কিছুই করব না। আপনার যেদিন মনে হবে ওই দিন আপনি বলবেন, আমি আপনার সাথে ওই দিন শারীরিক সম্পর্ক করব। সাগরের কথায় জান্নাত কিচ্ছু বলল না। বেশ কিছুক্ষণ পর সাগর আর জান্নাত ঘুমিয়ে গেল। সকালে সাগরের আম্মুর ডাকে ঘুম ভেঙে গেল সাগরের। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে আসতেই দেখতে পেল জান্নাত ঘুম থেকে উঠে গেছে। এটা দেখে বলতে লাগলো, আপনার কয়েকদিন অফিসে যাওয়ার দরকার নেই, আপনি বাড়িতে থাকেন। যদি বেশি দরকার হয় তাহলে ম্যানেজার স্যারকে বলবো আপনাকে ফোন দেওয়ার জন্য, তখন না হয় আপনি যাবেন। আমি অফিসে না গেলে আপনি এসব সামলাবেন কিভাবে? একা একা তো আর এত কিছু করা সম্ভব না। আপনি অফিসে যান, আমি একটু পর আসতেছি রেডি হয়ে। কাজ না থাকলে চলে আসবো বাসায়। ঠিক আছে, আপনি না হয় 10টার সময় আসেন, তাহলেই হবে। আমি এখন অফিসে যাই। এই বলে সাগর চলে গেল অফিসে। গিয়ে দেখে জান্নাতের আব্বু বসে আছে কেবিনে।
সাগর দরজার বাহিরে দাঁড়িয়ে বলতে লাগলো, মে আই কাম ইন স্যার? আরে সাগর, ভিতরে আসো, অনুমতি নেওয়ার কি আছে? স্যার আপনি অফিসে আসবেন, আমাকে একটু জানাবেন না? আমি তো ভাবছিলাম আপনি আসবেন না। তোমরা নতুন বিয়ে করেছো, তোমাদেরকে কিভাবে কাজে পাঠাই? তুমি অফিসে এসেছো কেন? বাসায় যাও, জান্নাতকে একটু সময় দাও। জান্নাতে মনের অবস্থা হয়তো খারাপ। চিন্তার কোনো কারণ নেই, জান্নাত এখন পুরোপুরি সুস্থ আছে। যারা তার ভিডিও করেছিল এবং তাকে ধর্ষণ করেছিল সবাইকে শাস্তি দেওয়া হয়েছে। আজকে যদি তুমি না থাকতে সাগর, তাহলে আমার মেয়েটার যে কি যে হতো আল্লাহ ছাড়া আর কেউ ভালো জানে না। তুমি বাসায় চলে যাও, জান্নাতকে নিয়ে না হয় কোথাও থেকে ঘুরে আসো। আর এই নাও গাড়ির চাবি। স্যার আমার কিছুই লাগবে না, আমি তো আপনাকে বলেছি আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে। জান্নাত অফিস আসবে 10টার সময়, আজকে না হয় অফিস করি, যেহেতু চলে এসেছি কালকে না হয় আসবো না। ঠিক আছে। এই বলে সাগর চলে গেল তার কেবিনে। বসে বসে কাজ করতেছে। এমন সময় পাশের কেবিন থেকে হৃদয় এসে বলতে লাগলো, সাগর ভাই কেমন আছেন? আপনি নাকি জান্নাত ম্যাডামকে বিয়ে করেছেন, তাও আবার ধর্ষিতা ম্যাডামকে। হৃদয় মুখ সামলে কথা বলো, কে বলেছে জান্নাত ধর্ষিতা? আজাইরা ফাউল কথা বললে আমি বড় স্যারের কাছে বিচার দিতে বাধ্য হব। এই যে দেখেন, আমার কাছে কিন্তু ভিডিও আছে। ভিডিওটা কিন্তু সেই ছিল, জান্নাত ম্যাডাম নিজ ইচ্ছায় মনে হয় করেছে। সাগর চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিতেছে, কারণ রাগে তার চোখ লাল হয়ে গেছে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ পর রাগ কন্ট্রোল করে সাগর বলতে লাগলো, এই ভিডিওটা তুমি কোথায় থেকে পেয়েছো আর কাউকে দেখাও নাই তো? না, কাউকেই দেখাই নাই। আর এই ভিডিওটা কালকে রাতে আমি ভিডিও দেখেছিলাম, হঠাৎ সামনে চলে এসেছে। আচ্ছা, এই ভিডিওটা এখন ডিলিট করো। আর একটা কথা, এটা তুমি কাউকে বলবে না যে জান্নাত একজন ধর্ষিতা। তোমাকে পরে সব কিছু খুলে বলবো। ঠিক আছে ভাই, এখন তাহলে আপনি থাকেন, আমি আমার কাজ করি গিয়ে। আর এই দেখেন, ভিডিওটা ডিলিট করে দিয়েছি। এই বলে হৃদয় ভিডিওটা ডিলিট করে চলে গেল তার কেবিনে। সাগর তার পকেট থেকে ফোনটা বের করে ফোন দিল মাসুমকে। বেশ কিছুক্ষণ পর মাসুম ফোনটা রিসিভ করে বলতে লাগলো, হ্যালো সাগর, বল কি বলবি? জান্নাতের ভিডিওটা কোথাও পাবলিক করে দিয়েছে ওদের মধ্যে একজন। তুই তাদের কি ভালো করে জিজ্ঞেস কর, আর তাড়াতাড়ি করে ওইখান থেকে ভিডিওটা ডিলিট করে দে, না হলে সবার মাঝে ছড়িয়ে যাবে। আর ঠিক আছে, আমি ভিডিওটা ডিলিট করে দিতেছি তাদের সাথে কথা বলে। তুই কোনো চিন্তা করিস না, তুই নিশ্চিন্তে থাক, আর কিছু হবে না। এই বলে মাসুম ফোনটা কেটে দিয়ে চলে গেল তাদের কাছে। এবার একটা লোহার রড নিয়ে এসেছে। তাদের সামনে দাঁড়িয়ে মাসুম বলতে লাগলো, সত্যি করে বল, কালকে তোদের মারার পর ভিডিওটা পাবলিক করেছে কে? এখান থেকে তো পাবলিক হয় নাই, অন্য জায়গা থেকে পাবলিক হয়েছে। তোদের সাথে আর কে কে আছে? সত্যি সত্যি বল। সাথে আর কেউ নেই, আমরা সত্যি বলতেছি স্যার। আপনি চাইলে আমাদের ব্যাপারে আরো খোঁজখবর নিতে পারেন। তবে আমি আমার ল্যাপটপে টাইম সেট আপ করে ভিডিওটা আপলোড করে দিয়েছিলাম, হয়তো ওইখান থেকে আপলোড হয়ে গেছে। তবে ওইটা পুরোপুরি পাবলিক হয়নি, পাবলিক হতে গেলে আরো একদিন সময় লাগবে। ছেলেটার কথা শুনে মাসুম দিল সজোরে বাড়ি তার পিঠে। ছেলেটা চিৎকার করে উঠল। বেশ কিছুক্ষণ পর ছেলেটা বলতে লাগলো, স্যার আপনি আমার জিমেল নিয়ে ওইখান থেকে ভিডিওটা ডিলিট করে দিতে পারবেন। আমি আমার জিমেল এবং পাসওয়ার্ড বলতেছি, ask@gmail.com, আর পাসওয়ার্ড হচ্ছে ask170 VID। ওইখান থেকে যদি এই ভিডিওটা ডিলিট না করতে পারি তাহলে তোদের সবগুলোর অবস্থা খারাপ করে ছাড়বো, মনে রাখিস। এই বলে মাসুম তার ল্যাপটপটা নিয়ে ভিডিওটা কোথায় আছে দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর বিভিন্ন সাইট থেকে ভিডিওটা ডিলিট করে দিল। এদিকে সাগর বসে আছে তার কেবিনে। এমন সময় পিয়ন আসলো আর বলতে লাগলো, স্যার আপনাকে জান্নাত ম্যাডাম ডাকতেছে, বলেছে ওনার কেবিনে যাওয়ার জন্য। আচ্ছা চাচা, আপনি যান, আমি এখনই যাইতেছি ম্যাডামের কেবিনে। ঠিক। এই বলে সাগর তার চেয়ার থেকে উঠে চলে আসলো জান্নাতের কেবিনে। এসে দেখে জান্নাত চেয়ারে বসে আছে। জান্নাতের সামনে চেয়ারে বসে পড়তেই জান্নাত বলতে লাগলো, সাগর এই ফাইলটা একটু দেখো তো। এই ফাইলটাতে আমার কিছু গড়বড় লাগতেছে, আমি কিছুই বুঝতেছি না, তুমি একটু বুঝিয়ে দাও তো আমাকে। ঠিক আছে ম্যাডাম, আমি একবার দেখে এরপর আপনাকে বুঝিয়ে দিতেছি। ঠিক। এই বলে সাগর ফাইলটা একবার দেখে জান্নাতকে বুঝিয়ে দিতে লাগলো।
বেশ কিছুক্ষণ পর জান্নাত ফাইলটা বুঝে নিয়ে বলতে লাগলো, ধন্যবাদ তোমাকে। আর বিকেলে কি একটু সময় হবে আমার সাথে পার্কে ঘুরতে যাওয়ার জন্য? ঠিক আছে, আপনি যেহেতু বলেছেন আমি আবার না চাইতে পারি? যেহেতু বস বলেছে আবার বাড়ির ম্যাডাম। ঠিক। সাগরের কথা শুনে জান্নাত একটা হাসি দিল। বেশ কিছুক্ষণ জান্নাতের সাথে কথা বলে সাগর চলে আসলো তার কেবিনে। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়া করে সবাই একসাথে বসে আছে, এমন সময় জান্নাত বলতে লাগলো, সাগর একজন বড় বিজনেসম্যান আসবে বাহির থেকে, তুমি তাকে একটু গাইড দিতে পারবে? মানে আমাদের অফিসটা পুরোপুরি ঘুরে দেখাবে, কোথায় কি আছে সকল কিছু। আমি একটু বাসা থেকে আসতেছি। ঠিক আছে, আপনি যান। উনি আসলে আমি ওনাকে অফিসটা না হয় ঘুরে ঘুরে দেখাবো, আপনি না আসা অবধি। ঠিক আছে, আমি গেলাম এখন। এই বলে জান্নাত চলে গেল বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। এদিকে সাগর বসে আছে, এমন সময় কয়েকজন লোক অফিসের ভেতরে প্রবেশ করলো। এটা দেখে সাগর তার চেয়ার থেকে উঠে তাদের সামনে গিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ম্যাডাম জান্নাতকে ডেকে আনেন, ওনার সাথে কথা আছে। স্যার, জান্নাত ম্যাডাম তো একটু বাসায় গেছে, বাসা থেকে ফোন দিয়েছিল, আমাকে বলে গিয়েছে আপনাকে যাতে এই অফিসটা ঘুরে ঘুরে দেখাই। ঠিক আছে, চলেন তাহলে। কোথায় কি আছে আমাকে একটু দেখান ঘুরে ঘুরে। সাগর ঘুরে ঘুরে দেখাতে লাগলো। এদিকে জান্নাত তার কাজ শেষ করে চলে আসলো অফিসে। এসে দেখে সাগর ঘুরে ঘুরে দেখাচ্ছে তাদেরকে সব কিছু। বেশ কিছুক্ষণ দেখানোর পর জান্নাত তাদেরকে নিয়ে চলে আসলো তার কেবিনে। সাগর দাঁড়িয়ে আছে জান্নাতের পাশে। এটা দেখে লামিন বলতে লাগলো, আপনি একটু বাইরে যান, ওনার সাথে আমার পার্সোনাল কথা আছে অফিসের ব্যাপারে। মিস্টার লামিন চৌধুরী, উনি হচ্ছেন আমার হাজবেন্ড, গতকালকে বিয়ে করেছি আমরা। উনি এখানে থাকলে সমস্যা নেই, আপনি বলতে পারেন। ওহ সরি, আমি বুঝতে পারি নাই আপনারা যে বিবাহিত। গত কিছুদিন আগে আপনার অফিসে থেকে প্রায় 90 কোটি টাকার মাল নিয়ে গেছিলাম। ওই মালগুলো এতটাই ভালো ছিল যে মার্কেটে যাওয়ার সাথে সাথে নিয়ে গেছে সকল কিছু। আমি চাচ্ছিলাম ওই মালগুলো আবার নেওয়ার জন্য। এখন আপনি কি ওই মালগুলো দিতে পারবেন? সাগর, আমাদের স্টকে মেশিন কয়টা খালি আছে? আমাদের স্টকে তো প্রায় 12টা মেশিন খালি আছে। কিন্তু ওনার বাজেট জানতে হবে আগে। যদি আগের মতো বাজেট হয় তাহলে আমাদেরকে আরো মেশিন আনতে হবে। মিস্টার লামিন, আপনার বাজেট কত? এবার আগের চাইতে বেশি নাকি আগের চাইতে কম? আমি চাচ্ছিলাম এবার 100 কোটি টাকার একটা বাজেট তৈরি করতে। আপনি কত দিনের মধ্যে মালগুলো ডেলিভারি দিতে পারবেন? যেহেতু 12টা মেশিন খালি আছে, সো এখান থেকে 1 সপ্তাহে প্রায় 10 কোটি টাকার মাল তৈরি হবে। আচ্ছা, আমি 1 মাস সময় নিতেছি আপনার কাছ থেকে। 1 মাসে আমরা আপনার পুরোপুরি কাজ ক্লিয়ার করে দেব। ঠিক আছে, পুরোপুরি কাজ ক্লিয়ার করেন, আমি আপনাকে 100 কোটি টাকার একটা চেক দিয়ে যাচ্ছি। চেক না দিয়ে আপনি এক কাজ করতে পারেন, আমাকে ক্যাশ দিলে ভালো হবে, কারণ ব্যাংক থেকে সকল টাকা উত্তোলন করে ফেলতেছি। অন্য একটা কাজে এই টাকাগুলো ইনভেস্ট করব। আমি তো টাকার সাথে আনি নাই, আমি আমার অফিসে গিয়ে আপনার 100 কোটি টাকা পাঠিয়ে দিতেছি 2 ঘন্টার মধ্যে। এখন তাহলে আমি যাই, আবারও দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আবারও দেখা হবে। এই বলে লামিন চলে গেল। এদিকে জান্নাত আর সাগর চলে আসলো বাইরে। এসে সবাইকে বলতে লাগলো, সবাই একটু এদিকে আসো, সবার সাথে জরুরি কথা আছে। আমাদের অফিসে নতুন একটা কাজ এসেছে 10 কোটি টাকার। কোন বিজনেসম্যানের কাজ কতটুকু রয়েছে এটা একটু হিসেব দিবেন ম্যানেজার সাহেব আমাকে একটু পর। আর সাগর, হিসাব দেওয়ার পর তুমি এক কাজ করবে, মেশিনগুলো খুলে নতুন জিনিসগুলো লাগিয়ে ফেলবে, যাতে তাদের কাজগুলো ডেলিভারি দেওয়া যায় আগে আগে। আর যা থাকবে ওইগুলো আমাদের অন্য একটা কোম্পানি আছে, ওই কোম্পানিতে নিয়ে যাবে, যাতে ওইখানে কাজ হয়। ঠিক আছে ম্যানেজার স্যার, আপনি একটু তাড়াতাড়ি করে হিসাবটা করে ফেলেন। আমি সবগুলো মেশিন দেখতেছি কোনটা কোনটা খুললে ভালো হবে। ঠিক আছে, আপনি দেখতে থাকেন, আমি ততক্ষণ কাজগুলো সেরে ফেলতেছি হিসাব করে। এই বলে ম্যানেজার সাহেব হিসাব করতে চলে গেল। এদিকে সাগর ঘুরে ঘুরে দেখতেছে কোনটা খুলে ফেললে ভালো হবে।
ঘুরে ঘুরে দেখার পর একটা ছোট্ট খাতায় নোট করে নিল। বেশ কিছুক্ষণ পর সাগর আর ম্যানেজার চলে গেল জান্নাতের কেবিনের ভেতরে। প্রবেশ করতেই ম্যানেজার বলতে লাগলো, ম্যাডাম, কালকের দিন যদি অফিসটা চলে তাহলে আমাদেরকে যারা মাল অর্ডার দিয়েছিল তাদের মাল সব কিছু কমপ্লিট হয়ে যাবে। বাতেন গ্রুপ অফ কোম্পানির মাল কমপ্লিট আছে, আর 3টা অফিসের মাল এখনও রয়েছে। আশা করি আজকের সারাদিন আর কালকে চললে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কালকে যখন শেষ হয়ে যাবে তখন না হয় লামিন গ্রুপ অফ কোম্পানির কাজ শুরু করা যাবে। সাগর, তুমি কি বলো? ঠিক। হ্যাঁ, কাল থেকে শুরু করলে ভালোই হবে। আপনি একটু কথা বলে নেন যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে, আমি কথা বলে নিচ্ছি ম্যানেজার সাহেব। আপনি অফিসটা দেখাশোনা করেন, আমি সাগরকে নিয়ে একটু বাইরে বের হচ্ছি। ঠিক আছে, যদি দরকার পড়ে তাহলে আমি আপনাকে ফোন দিব। ম্যানেজার চলে গেল। এদিকে সাগর আর জান্নাত নিচে এসে জান্নাতের গাড়িতে উঠে পড়ল। জান্নাত ড্রাইভ করতেছে, সাগর জান্নাতের পাশে চুপচাপ বসে আছে। সাগরকে চুপচাপ বসে থাকতে দেখে জান্নাত বলতে লাগলো, ব্যাপার, এইভাবে চুপচাপ বসে আছেন যে? আমাকে পছন্দ হয় না নাকি? পছন্দ না হলে বলতে পারেন, আমি আপনার জন্য মেয়ে খুঁজবো। জান্নাতের কথা শুনে সাগর মুচকি হাসলো, কিন্তু কিছুই বলল না। বেশ কিছুক্ষণ পর দুজনে চলে আসলো একটা নিরিবিলি রিসোর্টে। একটা রুম বুক করে চলে আসলো। সেই রুমে দুজন খাটের উপরে বসে আছে। এমন সময় জান্নাত বলতে লাগলো, জানেন, আমার একটা খুব ইচ্ছা ছিল আমি নিজেকে পুরোটাই বিলিয়ে দিব আমার বরের কাছে, কিন্তু আমার কি পোড়া কপাল দেখেছেন, আমি পারলাম না এটা করতে। অনেক চেষ্টা করেছিলাম। আপনি এসব কথা বাদ দিয়ে এখন। এই বলে সাগর বসা থেকে উঠে দাঁড়ালো। আস্তে আস্তে করে জান্নাতের কাছে চলে আসলো। এদিকে জান্নাত চুপচাপ মাথা নিচু করে বসে আছে। সাগর জান্নাতের কাছে জান্নাতের মাথাটা উঁচু করে বলতে লাগলো, যা হবার হয়ে গেছে, এখন তো আমি আছি, তাই না? আপনি যদি বলেন তাহলে আমি আপনাকে আদর করতে পারি। সাগরের কথা শুনে জান্নাত মুস্কি হেসে বলল, মানা করেছে কে? করেন। সাগর আস্তে আস্তে করে জান্নাতের ঠোঁটে কিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ কিস করার পর সাগর আস্তে আস্তে করে জান্নাতের শাড়িটা খুলতে লাগলো। শাড়িটা খোলা শেষ হতেই সাগর এক নজরে তাকিয়ে আছে জান্নাতের নাভির দিকে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সাগর জান্নাতের নাভিতে একটা চুমু দিয়ে দিল। এদিকে জান্নাত কেঁপে উঠল। আস্তে আস্তে করে সাগর জান্নাতকে আদর করতে লাগলো। প্রায় 3 ঘন্টা আদর করার পর সাগর জান্নাতের বুকে মাথা রেখে শুয়ে পড়ল। এইদিকে জান্নাত সাগরের মাথায় বিলি কেটে দিতেছে আর বলতেছে, আমি আজকে অনেক খুশি সাগর তোমাকে পেয়ে, কিন্তু আমার একটা আফসোস রয়ে যাবে। আমি জান্নাতকে আর কিছু বলতে দিল না। সাগর তার ঠোঁট জোড়া জান্নাতের ঠোঁটের সাথে এক করে দিল। বেশ কিছুক্ষণ পর দুজন উঠে ফ্রেশ হয়ে বাহিরে চলে আসলো। সুইমিং পুলের পাশ দিয়ে দুজন হাতে হাত রেখে হেঁটে যাচ্ছে আর গল্প করতেছে। সন্ধ্যা হয়ে এসেছে। সাগর আর জান্নাত চলে গেল বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। তোমরা দুজন কোথায় ছিলে এতক্ষণ? এতগুলো ফোন দিলাম দুজনকে, একবারও ফোন রিসিভ করলে না। ফোন তো আম্মু ব্যাগের ভেতরে রাখা, হয়তো সাইলেন্ট করা, এর জন্য শুনতে পারি নাই। কেন, কিছু কি হয়েছে? এতবার ফোন দিলেন যে? ফোন দিয়েছিলাম। সাগর, তোর বন্ধু মাসুম এসেছিল, বলেছে তোকে ফোন দেওয়ার জন্য। তোকে নাকি ফোনে পায় নাই। আচ্ছা আম্মু, আমি মাসুমকে ফোন দিতেছি, দেখি কিসের জন্য আমাকে ফোন দিয়েছে। জান্নাত, তুমি রুমে যাও, আমি আসতেছি, কথা বলি। এই বলে সাগর চলে আসলো বাহিরে। পকেট থেকে ফোনটা বের করে ফোন দিল মাসুমকে। কয়েকবার রিং হতেই মাসুম ফোনটা রিসিভ করলো। কিরে মাসুম, তুই নাকি আমাদের বাসায় এসেছিলি, কিছু কি হয়েছে? হঠাৎ তুই আমাদের বাসায় আসলি? আরে তেমন কিছু হয় নাই, আজকে অফিস ছুটি ছিল তো, তাই ভাবছিলাম তোর সাথে এবং ভাবির সাথে বসে একটু আড্ডা দিব, কিন্তু তোদের পাই নাই, তাই আর কি চলে এসেছি। তাহলে এখন চলে আয়, সারা রাত বসে আড্ডা দিব 3 জন। না রে, এখন যাওয়া যাবে না, গার্লফ্রেন্ড আবার ফোন দিবে। অনেক প্যারা দিতেছে বিয়ে করার জন্য, কিন্তু অফিস থেকে তেমন বড় ছুটি পাচ্ছি না, এই জন্য আর কি বাসায় বিয়ের কথাটাও বলতে পারছি না। উপর মহলে কথা বল, বলে দেখ কি বলে। আশা করি যেহেতু বিয়ে করবি ছুটি তো দিবে। ঠিক
হ্যাঁ, বড় স্যারের কাছে একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, দেখি স্যার কি উত্তর দেয়। 1 সপ্তাহ তো লাগবে উত্তর দিতে। আচ্ছা এখন রাখি রে, তোর ভাবি ফোন দিয়েছে। কাছে রাখ। সাগর মাসুমের সাথে কথা বলে চলে আসলো রুমে, ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় জান্নাত বলতে লাগলো, তোমার বন্ধু কেন এসেছিল বাসায়? আজকে তার অফিস বন্ধ ছিল তো এর জন্য আর কি এসেছিল আমাদের বাসায় আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য, কিন্তু আমাদের তো পাই নাই, এর জন্য চলে গেছে। ও আচ্ছা, তুমি এখানে বসে খাবার খাবে নাকি নিচে যাবে? নিচে গিয়ে খাবার খাবো একসাথে, সবাই চলো নিচে যাই। এই বলে সাগর আর জান্নাত চলে গেল নিচে, খাবার টেবিলে বসে পড়লো। এদিকে সাগরের আম্মু খাবার দিতেছে সবাইকে। এমন সময় সাগরের আম্মু জান্নাতের ঘাড়ের দিকে খেয়াল করলো, কামড়ের দাগ আর নখের দাগ দেখে বলতে লাগলো, কি ব্যাপার জান্নাত, তোমার ঘাড়ে কামড়ের দাগ আর নখের আঁচড়ের দাগ কোথায় থেকে আসলো? কালকে তো দেখলাম না। সাগরের আম্মুর মুখে এই কথা শুনে জান্নাত কিছুটা ঘাবড়ে গেল, কি বলবে বুঝে উঠতে পারছে না। এমন সময় সাগর বলে উঠল, আসলে আম্মু আমি বুঝতে পারছি, কিছু বলতে হবে না, খাবার খেয়ে নে। তোর আব্বু তো এখনো আসলো না, সেই যে দোকানে গেছে এখনো আসার নামগন্ধ নেই। চলে আসবে, চিন্তা করো না, হয়তো বন্ধুদের সাথে আড্ডা দিতেছে। এখন যদি বাহিরে হাঁটাচলা না করে বাসায় বসে থাকে তাহলে শরীরটা বসে যাবে, হাঁটাচলা করতে থাকুক। সবাই খাওয়া দাওয়া করে বসে আড্ডা দিতে লাগলো। রাত প্রায় 12টা। সাগর আর জান্নাত চলে গেল রুমে। জান্নাত একটা নাইট ড্রেস পরে বিছানায় শুয়ে পড়তেই সাগর পেছন থেকে জড়িয়ে ধরলো জান্নাতকে। বেশ কিছুক্ষণ পর সাগর বলতে লাগলো, জান্নাত আরেকটু আদর করি। এখন না প্লিজ, ওই সময় অনেকক্ষণ করেছো, ব্যথা হয়ে গেছে। বেশিক্ষণ করব না, 1 ঘন্টা করব প্লিজ। ঠিক আছে, তবে আস্তে আস্তে। সাগর জান্নাতকে আদর করতে লাগলো। 1 ঘন্টা আদর করার পর সাগর জান্নাতকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, তুমি তো দেখতে অনেক হট, আবার আদর করলে তো পুরো লাল হয়ে যাও। আচ্ছা লজ্জা দিতে হবে না, এখন ঘুমাও। সাগর ঘুমিয়ে গেল। এদিকে জান্নাত এক নজরে তাকিয়ে আছে সাগরের দিকে আর মনে মনে বলতেছে, তোমার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার মতো ধর্ষিতা মেয়েকে বিয়ে করেছো, আবার আমাকে অনেক সাপোর্ট করতেছো। আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ যেন তোমাকে অনেক ভালো রাখে। জান্নাত মনে মনে এইসব কথা বলতেছে। এমন সময় সাগর জান্নাতকে আরো কাছে টেনে বলতে লাগলো, জান্নাত এখনো ঘুমাও নাই, তাড়াতাড়ি ঘুমাও, 2টা বেজে গেছে। আমি যে ঘুমাই নাই এটা তুমি দেখলে কি করে? আর তুমি তো ঘুমিয়ে গেছিলে। ঘুমিয়ে তো গেছিলাম, তোমার ফিস ফিস করে কথা বলা আমাকে জাগিয়ে তুলেছে। এখন আর ঘুমিয়ে ধরবে না, চলো এখন বারান্দায় বসে কিছুক্ষণ গল্প করি। গল্প করবো না, আমার খুব ঘুম ধরেছে, আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। ঠিক আছে, আসো তাহলে। জান্নাত সাগরের বুকে মাথা রেখে ঘুমিয়ে গেল। এদিকে সাগর জান্নাতের মুখের দিকে তাকিয়ে আছে। কখন যে ঘুমিয়ে গেছে টেরই পায় নাই। সকাল 7টা। জান্নাত ঘুম থেকে উঠে সাগরকে ডাকতে লাগলো, এই সাগর, ঘুম থেকে ওঠো, সকাল হয়েছে তো। আম্মু একবার ডেকে গেছে আমাদের। ডেকে যাক, ঘুমাতে দাও তো আমাকে, রাতে ঘুমাতে পারি নাই। জান্নাত উঠে ফ্রেশ হয়ে চলে গেল নিচে, কারণ সে বুঝতে পারছে সাগরকে এখন ডাকলেও সাগর ঘুম থেকে উঠবে না। জান্নাতকে একা নিচে নামতে দেখে সাগরের আম্মু বলতে লাগলো, কি ব্যাপার জান্নাত, তুমি একা একা নিচে এসেছো? সাগর কোথায়? আম্মু, সাগর তো এখনো ঘুমাচ্ছে, তাকে অনেকবার ডাক দিয়েছিলাম কিন্তু সে উঠে নাই। ও আচ্ছা, আসলে ছেলেটা একটু অন্য টাইপের। সাগরকে যে বুঝবে, আশা করি সে কোনোদিন কষ্ট পাবে না। একদম ঠিক বলেছেন আম্মু, আমি মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই, এটা সাগর নাকি অন্য কেউ। মাঝে মাঝে সবার সাথে এমন ব্যবহার করে বলার মতো না। জান্নাত সাগরের আম্মুর সাথে কথা বলতে লাগলো। এদিকে সাগর ঘুমের ঘরে তার এক হাত জান্নাতের জায়গায় দিতেই দেখতে পেল জান্নাত নেই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখতে পেল জান্নাত তার আম্মুর সাথে গল্প করতেছে। এটা দেখে সাগর চলে আসলো নিচে। ওই তো সাগর চলে এসেছে, যাও খাবার টেবিলে গিয়ে বসো, আমি তোমাদের খাবার দিতেছি। সাগর আর জান্নাত খাবার টেবিলে বসে পড়ল। বেশ কিছুক্ষণ পর সাগরের আম্মু সাগরকে আর জান্নাতকে খাবার দিয়ে দিল। দুইজন খাওয়া দাওয়া করে চলে গেল তাদের রুমে। সাগর বসে বসে ফোন টিপতেছে।
এমন সময় সাগর জান্নাতের সামনে এসে জান্নাতকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে জান্নাতের উপরে শুয়ে পড়ল। এটা দেখে জান্নাত বলতে লাগলো, সাগর কি করতেছো এসব? ছাড়ো প্লিজ, এমনিতেই পুরো শরীর ব্যথা হয়ে আছে, আবার তুমি এভাবে ব্যথা দিতেছো। জান, তোমাকে দেখলেই আমার মনে হয় তোমাকে আদর করি, কিন্তু তুমি তো আমাকে আদর করতে দাও না। তোমার মতো এত লাল টুকটুকে বউ আমি আর কোথায় পাবো বলো? হয়েছে হয়েছে, আর লজ্জা দিতে হবে না আমাকে। এখন আমার উপর থেকে ওঠো, আমার শরীর ব্যথা করছে। সাগর জান্নাতের উপর থেকে উঠে গেল। বেশ কিছুক্ষণ পর জান্নাত সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর রাগ করেছো আমার উপর? আসো, এবার আর কিছু বলবো না। আরে আমি রাগ করি নাই, এমনিতেই অফিসের কাজ করছিলাম, এই দেখো, তাই কোনো কথা বলতেছি না। ও আচ্ছা, তাহলে করো, আমি নিচে গিয়ে আম্মুর সাথে গল্প করি। ঠিক আছে, যাও। জান্নাত চলে গেল নিচে। এদিকে সাগর বসে বসে ল্যাপটপ অফিসের প্রজেক্ট তৈরি করতেছে। প্রায় 2 ঘন্টা পর জান্নাত আসলো। এসে দেখে সাগর কার সাথে যেন কথা বলতেছে ফোনে। জান্নাত সাগরের পেছনে গিয়ে দাঁড়াতেই শুনতে পেল, সাগর, আমি মাসুমের গার্লফ্রেন্ড, তুমি একটু মাসুমকে বোঝাও। বাসা থেকে অনেক চাপ দিচ্ছে আমাকে বিয়ে দেওয়ার জন্য। মাসুমকে ছেড়ে আমি বাঁচবো না। তুমি মাসুমকে বোঝাও যাতে কালকে আমাদের বাসায় আসে। চিন্তা করবেন না, আমি এখনই যাইতেছি। মাসুমদের বাসায় দেখি আজকে পাঠাতে পারি নাকি। আজকে না পাঠাতে পারলে কালকে যাবে অবশ্যই। ধন্যবাদ তোমাকে। এখন তাহলে রাখলাম। তুমি আমাকে জানিয়ে দিও যদি আজকে না আসে আর যদি কালকে আসে। ঠিক আছে, আমি জানিয়ে দিব। রাখলাম এখন। সাগর ফোনটা কেটে দিয়ে পেছনে ফিরতেই দেখতে পেল জান্নাত দাঁড়িয়ে আছে। এটা দেখে সাগর বলতে লাগলো, আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শোনা হচ্ছিল, তাই না? ভেবো না এটা আমার গার্লফ্রেন্ড, এটা হচ্ছে মাসুমের গার্লফ্রেন্ড। তার বাসা থেকে নাকি তাকে জোরাজোরি করতেছে বিয়ে করার জন্য। মাসুম তো পুলিশ অফিসার, সে সময় পাচ্ছে না। সব কিছু না হয় বুঝলাম, এখন তুমি কোথায় যাবে ওই মেয়েকে বললে? এখন আমি মাসুমদের বাসায় যাব, তুমি বাসায় থাকো, বেশিক্ষণ লাগবে না। এই ধরো 1 ঘন্টার মতো লাগবে। যদি ওদের বাসায় যাওয়া হয় তাহলে বিকাল হবে আসতে। আমাকে নিয়ে যাও তোমার সাথে। একা একা বাসায় কি করব? এটা অফিস, হয়তো না হয় অন্য কারোর সাথে গল্প করতাম। এখানে তো আম্মু আছে, আম্মুর সাথে কি আর সব কথা শেয়ার করা যায়? আচ্ছা, তাহলে রেডি হয়ে নাও, আমিও রেডি হয়ে নিচ্ছি। ঠিক আছে। সাগর আর জান্নাত রেডি হয়ে চলে আসলো নিচে। সাগর তার আম্মুকে বলে গাড়িটা নিচে নিয়ে গেল মাসুমদের বাসায়। কলিং বেল দিতেই মাসুমের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, আরে সাগর, তুমি অনেকদিন পরে আসলে, ভিতরে আসো। জি আন্টি, আসতেছি। জান্নাত, চলো ভিতরে। সাগর আর জান্নাত সোফায় বসে আছে। এমন সময় মাসুমের আম্মু কফি নিয়ে আসলো 3 জনের জন্য। একটা কথা বলে রাখা ভালো, মাসুমের বাবা মারা গেছে প্রায় 2 বছর আগে। সাগরকে দেখিয়ে মাসুমের আম্মু বলতে লাগলো, সাগর, তুমি হঠাৎ আমাদের বাসায় এসেছো, কোনো একটা তো কারণ আছে। তাছাড়া তো তুমি আমাদের বাসায় এভাবে কখনো আসো না। আসলে আন্টি, মাসুম একটা মেয়ের সাথে রিলেশন করে। মেয়েটার আব্বু আম্মু জোর করতেছে মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য। এদিকে মাসুমকে অনেক বলার পর মাসুম কোনো রেসপন্স করতেছে না, তাই আমাকে ফোন দিয়েছে আর বলেছে আপনাকে বলার জন্য। যেহেতু দুজনের পছন্দ দুজনকে, তাহলে তাদের কি নিয়ে আসাই ভালো। মেয়েটার বাসা কোথায়? চলো আমরা 3 জন যাই। মাসুমকে একটা খবর দিয়ে নেই, তাকে খবর না দিলে তো সে আবার পরে রাগারাগি করবে আপনার সাথে। কোনো রাগারাগি করবে না, চলো আমার সাথে এই মেয়ের বাসায়। সাগর মাসুমের আম্মুকে নিয়ে চলে আসলো শারমিনদের বাসায়। কলিং বেল দিতেই শারমিন এসে দরজা খুলে দিল। মাসুমের আম্মুকে দেখে পা ছুঁয়ে সালাম করলো আর বলতে লাগলো, আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি মা, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। ভিতরে এসে বসুন। সাগর ভাইয়া, আপনারাও বসুন, আমি আপনাদের জন্য শরবতের ব্যবস্থা করি। এই বলে শারমিন চলে গেল। বেশ কিছুক্ষণ পর শারমিনের আব্বু আম্মু এবং শারমিন আসলো। শরবত খেয়ে শারমিনের আম্মু বলতে লাগলো,
আপনার ছেলে তো এই এলাকার ওসি। আমি আপনার ছেলেকে চিনি। আপনি যদি বলেন তাহলে আজকেই বিয়ে দিয়ে দেব শারমিনের সাথে আপনার ছেলের। আমার ছেলের ব্যাপারে কিছু না জেনে বিয়ে দিয়ে দেবেন? আগে আমার ছেলের ব্যাপারে কিছু জেনে নিন, এরপর না হয় বিয়ের ব্যবস্থা করেন। আপনার ছেলের ব্যাপারে কিছু জানতে হবে না, আমাদের ভালো করেই জানা আছে আপনার ছেলে কেমন। বলেন কবে বিয়ের দিন তারিখ ঠিক করব। যেহেতু আপনারা বলছেন আজকে বিয়ে দিয়ে দেবেন, তাহলে আমি আমার ছেলেকে ফোন দিয়ে এখানে আনি। আপনারা একটা কাজী ডেকে আনেন, বিয়ে পড়িয়ে না হয় নিয়ে চলে যাব। ঠিক আছে শারমিনের আব্বু, আপনি একটা কাজী নিয়ে আসেন, এদিকে জামাই বাবা আসতে থাকুক। শারমিনের আব্বু চলে গেল কাজী আনার জন্য। বেশ কিছুক্ষণ পর মাসুম চলে আসলো। এসে দেখে সবাই বসে আছে। সাগরের পাশে বসে সাগরকে ফিসফিস করে বলতে লাগলো, শালা তুই কাজটা ভালো করলি না। আমি ভাবছিলাম আরো কয়েকটা মাস পর বিয়ে করব, কিন্তু তোর জন্য এখন বিয়ে করা লাগতেছে। মাসুমের কথা শুনে মাসুমের আম্মু মাসুমকে কান টেনে ধরে ফিসফিস করে বলতে লাগলো, আমাকে সাগর নিয়ে এসেছে, এর জন্য বৌমাকে নিয়ে একবারে বাসায় চলে যাচ্ছি। সারাদিন তো একা একা বাসায় থাকি, ফোনে কত মানুষের সাথে কথা বলো, মানুষ তো বিরক্ত হয়ে যায় এত কথা বললে। এখন যেহেতু চলে এসেছো, সো বিয়ে করে নিয়ে যাও। আমিও আর অফিস থেকে ছুটি নিয়ে নিব না। ভাবছিলাম লম্বা একটা ছুটি নিয়ে বিয়েটা করব, ঘোরাঘুরি করব, কিন্তু আর করা হলো না। তোমাকে বিয়ের কথা বলতে বলতে আমি নিজেই বুড়ি হয়ে গেছি। আর ঘোরাঘুরি করার বয়স কবে? ওই তো কাজে চলে এসেছে। কাজী সাহেব বিয়ে পড়িয়ে চলে গেল। দুপুরে খাওয়া দাওয়া করে শারমিনকে নিয়ে চলে আসলো বাসায়। সাগর, জান্নাত, মাসুমের আম্মু, মাসুম আর শারমিন বসে আড্ডা দিতে লাগলো। সন্ধ্যায় সাগর আর জান্নাত চলে গেল তাদের বাসায়। ফ্রেশ হয়ে বসে আছে রুমে। এমন সময় জান্নাতের ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তার আব্বু ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই উপাস থেকে তার আব্বু বলতে লাগলো, জান্নাত মা, তুই একটু কালকে বাসায় আসিস তো, অনেক দিন হয়ে গেছে তোকে দেখি না। কালকেই না আমাকে দেখলে, একদিন না দেখলে থাকতে পারো না। আমাকে যদি অনেক দূরে বিয়ে দেওয়া হতো তখন থাকতে কিভাবে? জানি না রে মা, তোকে অনেক আদরে বড় করেছি তো, এর জন্য আর কি তোকে না দেখে থাকতে পারি না। কালকে অফিসে যাবি নাকি? হ্যাঁ, কালকে অফিসে যাব, তুমিও আইসো, তাহলে আমাকে দেখতে পারবে। আর নতুন প্রজেক্ট পেয়েছি আমরা। টাকাগুলো পেয়েছো তো? কি? হ্যাঁ, টাকাগুলো তো পেয়েছি, কিন্তু টাকাগুলো আমাকে না দিয়ে সাগরকে দিতি। সাগর নিজে একটা বিজনেস করতো। আব্বু, আমার টাকার দরকার নেই, আমি আপনার অফিসেই কাজ করব। এরপরে তো এই অফিসটা জান্নাতের নামে হয়ে যাবে, তখন তার জান্নাত আপনাকে টাকা দিবে না, তখন তো টাকাগুলো আমাদের কাছে থাকবে। তাই বলছিলাম কি, টাকাগুলো আপনার কাছেই রাখেন, আপনি না হয় টাকাগুলো দিয়ে যা ইচ্ছে করেন। জান্নাত আরও কিছুক্ষণ কথা বললো তার আব্বুর সাথে। কথা বলা শেষ করে সাগরকে নিয়ে ঘুমের দেশে বাড়ি জমালো। রাত প্রায় 2টা। এমন সময় সাগরের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখে জান্নাত পাশে নেই। ওয়াশরুমের দিকে তাকাতেই দেখতে পেল জান্নাত বের হয়ে আসছে। সাগরকে উঠে দেখে বলতে লাগলো, ব্যাপার, এখনই উঠে গেছো কেন? মাত্র তো 3টা বাজে, ঘুমাও, আরো সকালে আমি ডেকে দিব। এখন আর ঘুম ধরবে না, এখন তোমার সাথে T20 ম্যাচ খেলবো। না সাগর, প্লিজ এমন করো না, আমাকে একটু শান্তি দাও। এসব বললে তো হচ্ছে না, আজকে আমি তোমাকে আদর করেই ছাড়বো। এখন তাহলে শুরু করা যাক। এই বলে সাগর জান্নাতকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিল। এদিকে জান্নাত ছাড়া পাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু সাগর জান্নাতকে ছাড়তেছে না। বেশ কিছুক্ষণ পর সাগর আস্তে আস্তে করে জান্নাতের ঠোঁটে, মুখে, গলায় বিভিন্ন জায়গায় কিস করতে লাগলো। কিস করা শেষ হতেই সাগর জান্নাতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম, আপনার এই জিনিসটা খুলে ফেলি, এটার জন্য অনেক সমস্যা হচ্ছে। ঠিক আছে, খুলে ফেলো, দেখবে বোতাম আছে, টান দিলেই খুলে যাবে।
সাগর জান্নাতের ব্রাটা খুলে আদর করতে লাগলো। জান্নাতের বুকের মাঝে কিস করতেছে, একবার এই পাশে একবার ওই পাশে। এইভাবে করতে করতে আস্তে আস্তে নাভির দিকে নামতে লাগলো। নাভির কাছে এসে সাগর তার একটা আঙুল দিয়ে নাভিতে সুড়সুড়ি দিতে লাগলো। এটা দেখে জান্নাত বলতে লাগলো, এ কি করতেছো এসব? আমার অনেক সুরসুরি পাইতেছি, প্লিজ এরকম আর না করে আদর করো। আদর তো করবই, আজকে রাতে এমন আদর করব তুমি কালকে সকালে আর উঠতে পারবে না। এই বলে সাগর জান্নাতকে আদর করতে লাগলো। প্রায় 3 ঘন্টা আদর করার পর সাগর জান্নাতের বুকে ক্লান্ত হয়ে শুয়ে পড়লো। এদিকে জান্নাতও ক্লান্ত। দুজন ক্লান্ত হয়ে একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এমন সময় জান্নাত বলতে লাগলো, এত আদর করতে পারো তুমি, আজকে সত্যি অনেক ব্যথা করেছে। আজকের মতো তোমাকে কিছু বললাম না, আবার যদি আমাদের আদরের কথা বলো তাহলে খুব মায়ের খাবে তুমি। এই বলে জান্নাত সাগরের ঠোঁটে একটা কিস করে জড়িয়ে ধরলো। এভাবেই তাদের সুন্দর সুখের জীবন কাটতে লাগলো। আজকের গল্পটা এই পর্যন্তই।